টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে ইমিগ্রেশন বিষয়ে কথা বলবো। তবে বিষয়ভিত্তিক যদি আমরা বলি যে কোন বিষয়টি নিয়ে কথা বলবো, ঠিক তেমনটি নেই। আজকে আমরা খোলা রেখেছি আলোচনার বিষয়টি একেবারে ইমিগ্রেশন সংক্রান্ত সমসাময়িক বিষয়ের উপরে সর্বশেষ কি আপডেট আছে এবং সেটার উপরে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করব। যখন যে প্রশ্নটি মনে আসে বা যেটি একেবারেই আমাদের প্রয়োজনীয় বলে মনে করছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শকের বাইরে আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধে হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নেরই জবাব দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি জনাব মঈন চৌধুরী। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ঈদ মুবারক এবং সবাইকে টিভিএন 24 এর সকল দর্শক শ্রোতাকে ঈদ মুবারক। রমজানের সময় আপনার এখানে আসা হয় নাই, এবং সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে শত ব্যস্ততা সত্ত্বেও আপনি কমিউনিটির কাজে অসম্ভব ব্যস্ত থাকেন। আবার মূলধারা রাজনীতির সাথেও ব্যস্ততা রয়ে গেছে, সম্পৃক্ততা রয়ে গেছে। সব কিছু উপেক্ষা করে কমিউনিটির স্বার্থে, কমিউনিটির সেবায় এবং টিভিএন 24 টেলিভিশনের এই আমন্ত্রণে আপনি সাড়া দেন, আপনি আসেন, আলোচনা করেন। সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত, এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অ্যাটর্নি মঈন চৌধুরী, আজকে প্রথমেই বলেছি যে কোনো বিষয়ভিত্তিক আমরা আলোচনা করব না। আজকে আমরা সমসাময়িক এই ইমিগ্রেশনের উপরে বা ইমিগ্রেশন সংক্রান্ত সমসাময়িক বিষয়ের উপরে কি কি আপডেট আছে এবং সেইগুলোর উপরে একটু আলোচনা করতে চাই। আপনার কাছে কি আপডেট আছে? ধন্যবাদ রানা ভাই। আমি এই জিনিসটা সবসময় বলি, প্রত্যেকেই যারা এখানে ফ্যামিলি ভিসা যারা অ্যাপ্লাই করেছেন তাদের পরিবারের জন্য, হতে পারে তার স্বামী, স্ত্রী অথবা ভাই বোন, আত্মীয় যারা অ্যাপ্লাই করেছে, সবার একটাই প্রশ্ন, কবে আসবে কবে আসবে। এটা আমি রাস্তাঘাটে যখন বের হই তখন দোকানদার শপিং করতে গেলে প্রশ্নের সম্মুখীন হই। আসলে আপনারা ভিসা বুলেটিন নিয়ে মনে হয় গতকালকে আপনি আলাপ করেছেন। সো এই জিনিসটা আপনারা গতকাল যা শুনেছেন এইটাই বহাল আছে, এবং মে মাসে একটু আপনাদের সুখবর যেটা র্যাপিডলি আগাচ্ছে এখন। আর যারা এই চিঠিগুলো যারা অনেকে 60 ডেজ করে সময় পেতেন, এই চিঠিটা অনেকের বন্ধ হয়ে গেছে। তো যে কারণে ভয়ের কিছু নয়, বন্ধ হয়ে থাকলো আবার এটা চালু হচ্ছে। এবং আপনাদের যদি ডকুমেন্টারি কোয়ালিফাই করে থাকেন, এই ছোট প্রশ্নের জন্য আসলে লয়ারকে দেওয়ার কথা বলার প্রয়োজন হয়। আপনি যে বললেন যে 60 ডেজের জন্য যে মেইলটা আসতো সেটা বন্ধ হয়ে গেছে নাকি? এটা এমন অনেকের হচ্ছে কি, মানে এভরি 60 ডেজ তাদেরকে মেইল আসতো, নোটিশ আসতো যে আমরা 60 অপেক্ষা, এবং অনেকে উদ্বিগ্ন ছিল যে কেন বন্ধ হয়ে গেল। এইটাও আবার অনেকের হচ্ছে কি 60 ডেজ এখন অনেকে মেইল আসা বন্ধ হয়ে গেছে। দ্যাট মিনস ওইটা ব্যাকলগটা এত বেশি হয়েছিল যে তারা বলতে পারছে না কবে আসবে, 60 ডেজের টাইম শেষ। তো এই কারণে আপনার ভয়ের কিছু নাই। যদি আপনার ডকুমেন্ট এসব কোয়ালিফাই হয়ে থাকে, আপনার অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই, আনলেস যদি আপনি এক্সপার্ডাইট করার মতো কোনো আপনার সুযোগ না থাকে। তো এক্সপার্ডাইট তখনই করা হয় যদি ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি ইউএস সিটিজেনের কোনো বেনিফিশিয়ারি হয়ে থাকেন, ওই সুযোগ আছে। কিন্তু কতগুলো কস্ট থাকতে হবে, মেডিকেল গ্রাউন্ডস, ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডস, আর অনেকগুলো গ্রাউন্ডস আছে। যদি আপনি কথা বলেন এইজ আউটের গ্রাউন্ডস, ওগুলো আমরা দেখলে যদি অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলেন বা ফোনে কথা বলেন, তখন আমরা বুঝতে পারবো আসলে আপনার এক্সপায়ার করার সুযোগ আছে কিনা। এক্সপায়ার করার সুযোগ থাকলে আমরা এক্সপায়ার করে থাকি। এক্সপায়ার করার মানে এই না যে আমি অ্যাটর্নি মঞ্জুদের কাছে আসছেন, উনি এক্সপায়ার ফাইল করলো, কালকে আমার ভিসা চলে আসবে, না। এক্সপায়ার করার মানে হচ্ছে যে ধরেন আপনার আগে আরও 100টা ফাইল ছিল, তা
আপনারটা আমরা আগায় নিয়ে আসতে পারবো, যেহেতু আপনার স্পেশাল ক্যাটাগরিতে আপনি কোয়ালিফাই করছেন অ্যাবসলিউট করার মতো। সেই স্পেশাল ক্যাটাগরিগুলো কি? ওইগুলো হচ্ছে আপনার ডিপেন্ড করে, প্রথমত বুঝতে হবে আপনি এজ আউট ক্যান্ডিডেট কিনা, সেকেন্ডত আপনি সিটিজেনের বেনিফিশিয়ারি কিনা। যদি গ্রিন কার্ডের যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন, যদি গ্রিন কার্ড একজন হাজব্যান্ড বা ওয়াইফ, তার ওয়াইফ বা হাজব্যান্ড অ্যাপ্লাই করেছে, এটা কিন্তু এক্সপায়ারি ক্যাটাগরিতে খুব কম পড়বে, খুব মানে দূরের ক্যাটাগরি। কারণ আপনি প্রথমত সিটিজেন না। তো সিটিজেনের হাজব্যান্ড ওয়াইফ হয়, ধরেন কেউ প্রেগনেন্ট থাকে বা কেউ অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, সব মিলে এগুলো আমরা আসলে 1-to-1 কথা বললে বুঝবো যে কার আসলে এক্সপায়ার করার মতো সুযোগটা আছে। যদি এক্সপায়ার করার সুযোগ থাকে আমরা এক্সপায়ার করি, ওইটা আপনার ফাইলটা এগিয়ে নিয়ে আসা যায়। এর মানে যে আজকে আসলেন কালকে ভিসাটা হয়ে যাবে, তারা আমাদেরকে ওই দিন শর্ট টাইম জানাই দেবে যে আপনি এক্সপায়ার করার মতো করেছে কিনা। দেন আপনি বুঝবেন যে আপনার এক্সপায়ার করেছে, দেন আপনার ভিসা পাওয়ার কথা 6 মাস পরে, আপনি 6 মাস আগে পেয়ে যাবেন। কিন্তু কালকেই হবে না এটা, ইটস অলসো টেক্স কাপল অফ উইকস, কাপল অফ মান্থস। তো আপনি তো একটা দিক বললেন, তো যেহেতু আজকে আমাদের আলোচনাটা একটু খোলা রেখেছি, আমরা জানি এই স্বপ্নের দেশ আমেরিকা, এই দেশে আসবার জন্য আমরা একেবারে বলা যেতে পারে যে জ্ঞান যেদিন থেকে হয় সেদিন থেকেই, বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি সেদিন থেকেই আমরা একটু উন্মুখ হয়ে থাকি যে যদি আমেরিকায় যেতে পারতাম, জীবনটা সেইভাবে গড়তে পারতাম। কিন্তু অনেক কষ্টের পরেও তারপর আমরা অনেকেই এই দেশে আসি, কেউ বৈধ উপায়ে আসি, কেউ একটু অন্য পথ ধরে আসি, কেউ যেটাকে অনেকে বলে টার্জান ভিসা, পাহাড় নদী সাগর পার হয়ে অনেক কষ্ট করে এখানে আসে। আবার অনেকে বৈধ উপায়ে আসি, আবার এসে যাই না, সে অবৈধ হয়ে যায়, রাইট। তো সেক্ষেত্রে এসে যে নানান জনে নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, নানান সমস্যার সম্মুখীন হয়, এইটা কি ধরনের সমস্যার সম্মুখীন হন তারা, এবং এই সমস্যা থেকে উত্তরণের রাস্তাটা কি, যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ রানা ভাই, বিশাল প্রশ্ন করেছেন, অনেক বড় প্রশ্ন, এটার পরিধি অনেক ব্যাপক। আসলে আপনার কথা সঠিক, আমেরিকা অনেকে অবৈধ এসে বৈধ হয়, আবার বৈধ এসে অবৈধ হয়ে যাচ্ছে। সো যেই কারণে এটা খুবই কমপ্লিকেটেড। এবং আপনার কথা ঠিক, আমেরিকা স্বপ্নের দেশ, সবাই আমেরিকা আসতে চায়। আসার পর সবাই যে ভালো অবস্থানে আছে এরকম কিন্তু না। অনেকে ভাবে যে কেন আসলাম আমেরিকা, জীবনে হয়তো কোনো বড় পাপ করেছিলাম যেই কারণে আমেরিকা আসছে। অনেকে মনে করে জীবনে কোন পুণ্য করেছি যেই কারণে আমেরিকা আসছি। সো এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। অনেকে যারা টার্জান ভিসায় আছে সাগর নদী পের হয়ে, তাদের ক্ষেত্রে বলবো সুবিধা অসুবিধা দুটাই। তারা আসার পরে তাদেরকে রিনিউয়াল প্রসিডিংসে ফেলে দেওয়া হয়, এনটিএ পায় তারা, নোটিস টু অ্যাপিয়ার, তারা কেসটা সরাসরি কোর্টে চলে যায়। ইদানিং অনেক সময় দেখা যাচ্ছে কি যে অনেকে হয়তো বর্ডার দিয়ে এসেছে কিন্তু তার এনটিএ ইস্যু হয় নাই, তাদেরকে একটা ডেট দিয়ে দেওয়া হয় যে ধরেন আপনার কেসটা এপ্রিলের 25 তারিখে 2024 কোর্টে যাচ্ছে, এনটিএ নোটিস টু অ্যাপিয়ার যে তারিখে কোর্টের কেসটা থাকবে। কিন্তু আমরা যখন অনলাইনে সার্চ করি, কোর্ট সিস্টেমে যাই, এই ফাইলটা নাই। হতাশ হওয়ার কিছুই নাই। এই ক্ষেত্রে দেখা যায় কি আপনার যে আইসের যে অফিসার, সে ফাইলটা হয়তো সময় মতো প্রসেস করতে পারে নাই বা সে সুযোগ পায় নাই। এই কারণে হতাশা না হয় আপনি ওই ডেটেই কোর্টে যাবেন, গেলে পরে যদি পাসপোর্ট থাকে বা কোনো আইডি থাকে তারা এটা দেখবে, এবং লয়াররা আমরাও দেখতে পারি কি হচ্ছে না হচ্ছে। সেই ক্ষেত্রে প্রবলেমটা হয় কি, তার কেসটা আপনি কোথাও ফাইল করতে পারছেন না, কারণ কোর্ট সিস্টেমে যেহেতু কেসটা নাই, আপনি অ্যাসাইলাম কেসটা কোর্টে ফাইল করলে কোর্ট রিজেক্ট করবে, বলছে কোর্টের সিস্টেমে ফাইলটা আসে নাই। কারণ সিস্টেম আমরা যখন টাইপ করবেন দেখা যাচ্ছে না, মানে কোর্টে তার ফাইল এক্সিস্ট করে না। সো এই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের জন্য সমস্যা হয় যে সে না অ্যাসাইলাম ফাইল করতে পারতেছে কোর্ট সিস্টেমে, আবার তার এন্ট্রি আছে। সেক্ষেত্রে অ্যাফার্মেটিভলি ফাইল করলে হয় কি যে সে ওয়ার্ক পারমিটটা পেতে পারে। কিন্তু তাকে সবসময় মনে রাখতে হবে, এনি টাইম আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করেন অথবা ফোন নাম্বার চেঞ্জ করেন, আপনার লয়ার যেই হোক না কেন তার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবেন। অনেকে করে কি, একটা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সে আর ভুলে যায় তার লয়ারকে, মনে করেন আমার ওয়ার্ক পারমিট 5 ইয়ার্স পেয়ে গেছে, কাজ হয়ে গেছে, এটাই মনে তার গ্রিন কার্ড। কিন্তু এটা আপনারা করবেন না, কারণ মনে করবেন যে আমেরিকায় যদি আপনি এই ধরনের কেসের মাধ্যমে থাকেন, যদি একটা নাম্বার আপনি রাখেন, ইট শুড বি লয়ার যার কাছে আপনি ফাইলটা করেছেন। আর যদি লয়ার ছাড়া ফাইল করেন,
আপনার আরও ডিজাস্টার যে ফাইলটা কোথায় আসছে, আপনারা যখন প্রথমত হয় কি তারা যখন আসে যে অ্যাড্রেস ঠিকানা ব্যবহার করে, সে হয়তো ভুলেই গেছে যে এই নামে মোহাম্মদ ইসলাম নামে কাউকে সে স্পন্সর করেছিল, সে চিঠিপত্র কিন্তু তারা ঠিক মতো পাচ্ছে না। সো যে ক্ষেত্রে আপনি ইম্পর্টেন্ট নোটিশ যে আপনি যদি না পান, আপনি কোর্টে যখন ফাইলটা যাবে তখন কিন্তু অ্যাটর্নির কাছে ফাইলটা যাচ্ছে না, কারণ সরাসরি আপনার অ্যাড্রেসে আসছে। অ্যাটর্নি কিন্তু এখানে E20 যেটা আমরা রিপ্রেজেন্টেশন বলি, লয়াররা কোর্টে জমা দিতে পারছে না যেহেতু ফাইল কোর্টে এক্সিস্ট করে না। সেটা কিন্তু লয়ার ফাইল করছে, আপনারা অ্যাফার্মেটিভ ফাইল করে কোর্টের ইয়ার জন্য সার্ভিস সেন্টার, যে কারণে আপনি যেহেতু ওয়ার্ক পারমিটটা পেতে পারেন, আর আপনি হয়ে গেলেন উধাও। তখন হচ্ছে কি আপনার এই অ্যাড্রেসে যদি চিঠি না পান, আপনার ডিপোর্টেশন হওয়ার সম্ভাবনা 100%। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, যদি আপনার কোনো এই ধরনের সিচুয়েশন থাকেন এবং যদি আপনার লয়ার থাকে, লয়ার অফিসে আপনি যান বা দেখা বলতে হয় লয়ারকে জানাইছে, লয়ার জানে না, এটা কোনো এক্সকিউজ না। আপনি কন্টিনিউয়াস যোগাযোগ করবেন এবং আপনার অ্যাড্রেসটা যেন সঠিক থাকে এটা সবসময় ভেরিফাই করবেন। ফোন নাম্বার, ঠিকানা আপনার মাস্ট আপনি চেঞ্জ করলে জানাইতে হবে, এবং আমেরিকান সিস্টেম আপনি কোর্ট সিস্টেমে জানাইতে হবে আপনাকে। সো বেটার, এটা সবসময় আমি সবাইকে বলি, এটা খুব বড় একটা সতর্কীকরণ। এত কষ্ট করে আমেরিকা আসেন, তারপর যদি সামান্য একটু ভুলের কারণে কেস রিজেক্ট হয়ে যায় বা আপনি নোটিশ না পাওয়ার কারণে আপনি যদি মনে করেন ডিপোর্ট হয়ে যান, এর থেকে দুঃখের কিছু থাকতে পারে না। তো এই ধরনের সমস্যারই সম্মুখীন হন, এবং এটাই আবার এদের সুবিধা হলো কি, তারা আপনার মানে ইমিগ্রেশনের কলটা আসে তাড়াতাড়ি। আমরা গত কিছুদিন একটা কেস করেছি, আপনার হয়তো ফেসবুকে দেখবেন, আমার একটা ফেসবুক পেজ আছে, অ্যাটর্নি মঈন চৌধুরী USA, ATTORNEY MOIN চৌধুরী CHOUDHURY, USA, একটা ফেসবুক পেজ আছে, এটা দেখবেন দিচ্ছি আমি গত ইয়াতে। সো একজনের 9 মাসেই তার গ্রিন কার্ডটা হয়ে গেছে, কারণ সে সরাসরি মানে এক কেস অ্যাপ্রুভ হয়েছে আর কি, সে সরাসরি কোর্টে ছিল কেস, কোর্ট থেকে বললাম যারা ধরা পড়ে আসে অনেকেরটা খুব খুব মানে দ্রুত কোর্টে ডেট পড়ে আছে। ডিপেন্ড করে, আবার আপনারা এটাও মনে করবেন না যে মঈন চৌধুরী একটা কেস 9 মাস হয়েছে, আমার কেসটা কোথায় গেল। এটা কিন্তু ডিপেন্ড করে জাজের উপরে, আপনার কেসটা কোন জাজের কাছে অ্যাসাইন করা হয়, জাজের স্কেজুয়াল কি থাকে। কোনো জাজের স্কেজুয়াল আছে খুবই খুবই ফ্লেক্সিবল, তারা এটি করতে পারে। কোনো জাজের স্কেজুয়াল খুবই তারা বিজি স্কেজুয়াল, তারা হয়তো আপনার 24-25 সাল আগে ডেটই পাবেন না। সো এক্ষেত্রে সব কিছুতে ভাগ্য একটা বড় ফ্যাক্টর, এটাকে বিশ্বাস আপনাকে করতে হবে। আপনি ইচ্ছা করলে ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, আমি যারা মনে করি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার চোখের দেখা যেটা তাড়াতাড়ি হওয়ার কথা দেরিতে হওয়ার কথা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো এটা আপনার বিশ্বাস করতে হবে। সো এই ক্ষেত্রে এদের সুবিধা দুটোই বললাম। আর এদের কেসে প্রমাণ করাটা ইজি। বর্ডারে যা তাদের কেস সহজ কেস। কেন বলবো, তারা তো নদী জঙ্গল পার হয়ে আসে, জাজ মনেই করে যে লোকটা আসলে ভিকটিম, অসহায় এবং তার অন্য দেশে থাকার না হলে এত জীবনের ঝুঁকি নিয়ে আসতো না। এটা একটা সহজ, এটা কেসটা ইজি, কম্পারেটিভলি ইজি। কেন? কারণ এটা সে আগে একটা ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ দিয়ে আসে। আপনারা যারা আসছেন ভুক্তভোগী তারা জানবেন, অফিসারে একটা ইন্টারভিউ নেই, ওইটা শুনে তাকে ছেড়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা 70% মনে করেন আপনারা উইন করে আসছেন। যদি আপনারা নিজে ভুল না করেন বা অ্যাটর্নির ভুল না করে, আপনার অ্যাটর্নির ভুলের সুযোগ ইন্টারভিউ হবে আপনাদের ভুল না করলে ওইটা লুজ করার সম্ভাবনা খুবই কম। এবং ডকুমেন্টগুলো যখন দিবেন খুব বুঝে শুনে দিবেন। আপনারা যে স্টেটমেন্টগুলো দিবেন বড় না দিয়ে সুন্দর মতো যে কনসাইজ করে যে ঘটনাগুলো বলতে চান বলবেন, আপনি যেন বুঝেন। এটা হচ্ছে বর্ডার দেওয়া তাদের সুবিধা। আর যারা আপনার বর্ডার ছাড়া ট্যুরিস্ট ভিসা আছে, যারা অ্যাসাইলাম করতে চায়, ওদের সুবিধা হলো কি, ওরা হচ্ছে ফাইল করার পরে ওদের কিন্তু কেস কোর্টে যাচ্ছে না, তারা কিন্তু ফাইল করার পরে এই দেশে থাকার সুযোগ পেয়ে যাচ্ছে। ফাইল করা মানে সে এই দেশে বৈধ হয়ে গেল, 5 মাস পরে সে ওয়ার্ক পারমিট পাবে। আর এখন যে ওয়ার্ক পারমিট পায় ফর 5 years। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines.
5 বছরের জন্য ওয়ার্ক পারমিট দেয় তারা। এখন যে ওয়ার্ক পারমিটগুলো পাচ্ছে 5 বছরের ভিতরে আপনার কারো প্রয়োজন হচ্ছে না এখানে। 5 বছর আপনি নির্দ্বিধায় আমেরিকান সিটিজেনের মতো কাজ সব কিছু করতে পারবেন, অনলি সরকারি চাকরি ছাড়া এবং দেশে যাওয়া ছাড়া অল সুবিধা আপনি ভোগ করতে পারবেন। আরও সুবিধা কি, অ্যাসাইলিদের সুবিধা হচ্ছে তারা অনেক বেনিফিট পায় যেটা সাধারণ নাগরিকরা পাচ্ছে না, কারণ ইচ্ছা করে পাচ্ছে না, কিন্তু অ্যাসাইলিদেরকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। এদের সুবিধা হচ্ছে এটা এরা লেটে ইন্টারভিউ হবে, কিন্তু ওদের সুযোগ পায় অনেক সময় যে, আর এদের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে দেশে তারা কি সমস্যায় ছিল, বর্তমান কি সমস্যা, মোট কথা দেশে যাদের নিরাপত্তাহীনতায় ছিল এই জিনিসটা তাদের প্রমাণ করতে হবে। ওইটা হলে তাদের ইজি। এটা আর এদের সুবিধা হচ্ছে, আরেকটা সুবিধা হচ্ছে ওরা চান্স পায় কয়েকটা। কারণ প্রথম আপনি চান্স পেলেন 5 বছর 6 বছর পরে, তারপর ইন্টারভিউ হলো সার্ভিস সেন্টারে। যদি না হয় আপনি, এটার মানে আপনি কেস শেষ হয় নাই, এটা মানে তারা কোর্টে রেফার করে দিচ্ছে। সার্ভিস সেন্টারে যারা ডিনাই করে তারা কিন্তু ডিনাই না, এটাকে বলে দে রেফার টু কোর্ট, কারণ তারা ভাবতেছে আমাদের এটা বুঝতে সক্ষম না, কোর্টে পাঠিয়ে দিল কেসটা। তো কোর্টে তারা আরও কয়েক বছর সময় পাচ্ছে। ইন দ্য মিন টাইম তারা অনেক অন্যভাবে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, এটা লয়ারের সাথে কথা বললে বোঝা যাবে, অনেক ধরনের সুযোগ সুবিধা করতে পারে এবং হয়ে যাচ্ছে অনেকের। তো আপনি বললেন যে এই যে নানান রকম যে সমস্যার কথাগুলো যেটা বললেন এবং সমাধানটাও দিলেন, কিন্তু যেটা আরেকটি প্রশ্ন আমার মনে আসছে যে, যেহেতু আগেই বলেছি যে আমরা এই স্বপ্নের দেশ, সোনার দেশ আমেরিকায় আসার জন্য উন্মুখ হয়ে থাকি, এবং তারপরেও এই নানান ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে হোক বা যেভাবেই হোক আমরা আসি, যে কোনোভাবে আসি বা আসার জন্য চেষ্টা করি, সেক্ষেত্রে অনেক সময় প্রতারণার অনেকেই শিকার হন। এই বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে যে প্রতারণাগুলো কিভাবে হয়? ধন্যবাদ। কিভাবে এই প্রতারণা থেকে রক্ষা পাওয়া? ধন্যবাদ। প্রতারণা আসলে আমরাই সুযোগ, আমাদের ক্লায়েন্টরাই সুযোগ দেয়। তারা মনে করে যে খুব তাড়াহুড়ো করে কিছুটা করতে হবে। আপনি সবসময় বলে, আপনি সিদ্ধান্ত যখন নেবেন, মেজর একটা ডিসিশন আপনি সবসময় বুঝে শুনে সোর্স দেখে যাবেন, কারণ প্রতারণা হওয়ার সুযোগটা আছে সব জায়গাতে। বিশ্বাস করার আগে আপনি তার ট্র্যাক রেকর্ড দেখবেন, এবং আসলে এই ক্ষেত্রে কোনো সমাধান আমি দেখতে পাচ্ছি না। যাকে জিজ্ঞেস করে সে তো হয়তো তার সাথে জড়িত। তো আপনার প্রতারণার শিকার হওয়ার আগে আপনি এখন হচ্ছে ডিজিটাল সব কিছু দেখা যায়, অন সোশ্যাল মিডিয়া বলেন। তো সোশ্যাল মিডিয়ার সব তথ্য আবার সঠিক না। অনেকে কেস পাওয়ার জন্য যা ইচ্ছা, লয়ার ছাড়া অনেকে এখন অনেক ফেসবুক বা সোশ্যাল মিডিয়া চালায়, যারা কিন্তু অথেন্টিক কোনো সোর্স না, তারা লয়ার না। আপনি যদি কোনো কিছু জানতে চান uscis.gov যাবেন, গিয়ে আপনি বুঝতে পারবেন আসলে সঠিক বলছে না ভুল বলছে। তো এক্ষেত্রে আপনাদের যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের, এবং কারোর সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে লিখিত করার চেষ্টা করবেন। আর লিখিত দিলে অনেক সময় যাদের কোনো অথরিটি নেই তারা লিখিত লিখি, লয়ার টু লয়ার হয়ে লিখিত সুবিধা। যারা কোনো অথেন্টিক নেই, অনেকে দেখা যাবে যে ওই স্টেটে তাদের অফিসই নাই, তারা করে কি, বা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে কি অনলাইনে পেমেন্ট করছে, কারে করছে এদের অন্য ওই কোম্পানিতে করছে। তো এগুলো আপনার বুঝে শুনে করবেন। আসলে আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, জীবন জীবিকার তাগিদে অনেকে অনেক কিছু করেন, কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাদের অনেকের জীবন নষ্ট করে কিছু করার চেষ্টা করবেন না, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে চাই জানা ভাই। অনেকে হয়তো অ্যাসাইলাম ফাইল করেছে, উইদিন দিস পিরিয়ড সে হয়তো আবার বিয়ে করেছে, অন্য কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ আছে। তো এই জিনিসটা আপনার বুঝতে হবে, যদি কোর্টে না যাওয়ার আগে আপনি কিন্তু অন্য পন্থায় আপনি অ্যাডজাস্ট করতে পারেন, যেমন বিয়ের মাধ্যমে, বা আপনার প্যারেন্টস বা আপনার ছেলে মেয়ে যদি কেউ আপনার স্পন্সর করে পারেন, আবার জবের মাধ্যমে পারেন, যদি আপনি টাইম ফ্রেমে যদি করে থাকেন। কিন্তু যদি কোর্টে চলে যায় কোনো কেস, আপনি মাস্ট জাজের অনুমতি ছাড়া কিছু হবে না। ইফ ইউ আর ইন রিমুভাল প্রসিডিংস, আপনার প্রসিডিংস ছেলে, তখন USCIS এর ক্ষমতা নেই আপনাকে অ্যাডজাস্ট করার। ওই ক্ষেত্রে আপনি যখন করতে হয় তখন কোর্টে যাবেন, কোর্টে গিয়ে মাস্টার হিয়ারিং এই জাজকে বলতে হবে যে আমার এই কেসটা পেন্ডিং আছে। অনেক লয়ার ভুলবশত এটা না বলাতে আমি ইদানিং কয়েকটা কেস দেখছি, যারা স্যামালটেনিয়াসলি অ্যাডজাস্টমেন্ট পেন্ডিং, তার লয়ার বলে অ্যাসাইলামে হিয়ারিংয়ে যাও, উইচ ইজ কমপ্লিটলি রং, এবং এটা একটা রং অ্যাডভাইস। কারণ যেহেতু অ্যাডজাস্টমেন্ট পেন্ডিং, সে কোনোভাবে অন্য জাজকে বললেই জাজের চেঞ্জ করে দেবে, মাস্টার হিয়ারিংটা আবার নতুন করে দেবে এবং বললে এটা অ্যাডজুডিকেট হোক আগে। কিন্তু এটা না করে সে যখন যদি সে আবার অ্যাসাইলামে হিয়ারিংয়ে যায়, তখন সে কিন্তু এটা উইন লসের মধ্যে পড়ে যায়। লস করলে পড়ারই লস, তারা এই কেস লস্ট করলে সে কিন্তু আর অ্যাডজাস্টমেন্টও নিতে পারছে না, তখন তো আটকা পড়ে যাচ্ছে। এই জিনিসটা আমার অনেকেই কয়েকটা স্টেটে আমি দেখলাম
নিউ ইয়র্ক কথা অনেকে বুঝে, ডিফারেন্ট স্টেটে তারা একটু বুঝে নাই। লয়ার নাকি বলে যে হ্যাঁ এটা করা যায়, সো করতে গেছে তার 12টা বেজে গেছে, তার কেসই নেই এখন, সমস্যা। আবার ইদানিং এখন অনেকের দেখা যাচ্ছে আমরা কেস পাচ্ছি সার্কিট কোর্টে অ্যাপিল, যেহেতু অনেকে অ্যাসাইলাম সব যে উইন হয় এরকম না, অনেকে লস করতেছে কেসগুলো, লস্ট হওয়ার ডিনাই হওয়ার পরে বিআইএতে আপিল করে। বিআইএতে আপিল করলে ওইটা আমি বলবো যারা বিআইএতে আপিল করেন তারা একটু বুঝে শুনে করবেন, কারণ বিআইএতে আপিলের ব্রিফ দিতে হয়, অনেকে ব্রিফ দিচ্ছে না, মনে করে ইজি ওয়েতে, অনেক লয়ারে করে কি ইজি ওয়েতে মোশন করে আপিল সাবমিট করলো, কিন্তু পরে ব্রিফ দেওয়ার জন্য যেই রকম কোয়ালিটি তার নাই, তো ব্রিফটা দিচ্ছে না বিদায় সামারলি ডিসমিস হয়ে যাচ্ছে। আর সামারলি ডিসমিস হলে আমরা যখন সার্কিট কোর্টে আপিল করি, আপিলটাও কিন্তু আমরা গ্রাউন্ড দিতে পারছি না। সেক্ষেত্রে এই ক্ষেত্রে ভিকটিম হচ্ছে কে, এই সেই ক্লায়েন্ট যে অ্যাসাইলাম প্রার্থী বা যেই কেসটা তার পেন্ডিং ছিল কিনা। সো আমি আপনাদের অনুরোধ করব, আর আপিলে যদি আপনার আপিলও ডিনাই হয়, সার্কিট কোর্টে আপনি আপিল করতে পারেন। অনেক আপিল ডিনাই হচ্ছে এখন, সার্কিট কোর্টে আপিল করতে পারেন। আপিল করলে আপনার ব্রিফটা খুব ইম্পর্টেন্ট। ব্রিফ হচ্ছে এমন জিনিস আপনাদেরকে একটু টিভিএনের মাধ্যমে এডুকেট করতে যাচ্ছে, কারণ আপনারা অনেক কনসার্ন এসব বিষয়ে। ব্রিফটা হচ্ছে এমন এক জিনিস যে আপনারা যখন অপরপক্ষ সরকার পক্ষ যখন আপনার কাগজ পাঠাবে, যে আপনার ফাইল প্রথমে আপিল করার পরেই আপনাকে ব্রিফ দেখতে হবে, পুরো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। আপনি যদি না জানেন যে জাজে কেন ডিনাই করছে, আপনি ব্রিফ কী দিবেন? সেক্ষেত্রে ব্রিফটা লিখলে সব কারণ দর্শায় জাজ কোথায় ভুল করছে, সরকার পক্ষের লয়ার কোথায় ভুল করছে, এগুলো নিয়ে ব্রিফ লিখতে হয়। তখন আপিলেট কোর্টের সার্কিট কোর্টের যে প্যানেল জাজ তারা দেখবে এটা আসলে কতটুকু, তারা তখন এটাকে, যদি আপনার ভাগ্য ভালো হয়, যদি সব আর ভাগ্য ভালো যদি আগে যদি ভুল করে থাকেন, ইটস ভেরি হার্ড আমাদের জন্য ওই আপিলের ব্রিফ লেখাটা খুবই হার্ড হয়ে যায়। জাজ স্পষ্ট করে জাজ কিন্তু প্রতিটা সেন্টেন্স লিখে দিচ্ছে কেন সেটা ডিনাই করছে কেসটা। সেক্ষেত্রে আপনারা বি কেয়ারফুল যখন যা বলেন, এবং আপনি লয়ারকে দোষারোপ করার আগে, অনেকে লয়ারকে দোষারোপ করবো আমি জানি, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু ক্লায়েন্টেরই বিষয়। আমরা কিন্তু লয়ার হিসেবে ক্লায়েন্টকে জাজের সামনে প্রশ্ন করি। যারা জানেন না তাদের জন্য বলছি, কোর্টে যখন রিনিউয়াল প্রসিডিংয়ে কেউ যায়, তখন কিন্তু এজ এ পিটিশনার যে অ্যাটর্নি বা প্লেন্টিফ, আমার যে অ্যাটর্নি, আমরা কিন্তু ক্লায়েন্টকে প্রশ্ন করি। যে প্রশ্নগুলো আমরা করি না, ওই প্রশ্নগুলো সরকারি অ্যাটর্নি করবে, আর আপনাকে কনফিউজ করার জন্য। সো আপনারা কেয়ারফুল থাকবেন। আপনাদের একটা মাত্র ফাইল, ওইটাই আমি সবসময় বলি কি, মেট্রিক পরীক্ষা যারা দিচ্ছেন, আর এটা আপনার প্রশ্ন এখানে, উত্তরও এখানে, তা আপনি কাকে ব্লেম করবেন? সো অ্যাটর্নির সাথে যোগাযোগ অবশ্যই রাখবেন এবং নিজে বোঝার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আমার কাছে একটি প্রশ্ন মনে আসছে, তো সেটা অবশ্য প্রশ্নটি করব, তবে বেশ কয়েকজন দর্শক আমাদের টেলিফোনে আছে, তাদের ফোনগুলো একটু নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার একজন আত্মীয়, ওনার স্পন্সর পাসপোর্টের কপি জমা দেওয়ার সময় আমরা নাম লন্ডন থেকে ইন্টারভিউ দিবে, এই জায়গায় যারে দিয়া কাগজগুলো ফিল আপ করাইছি, উনি বলে বাংলাদেশ দিয়া ফেলছে। তো এখন আমরা আবার ওইটা লন্ডন নামটা দেওয়ার জন্য এটাকে আমরা নিজেরা করতে পারবো নাকি এটা কোনো লয়ার দিয়া করতে হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনারা থাকেন আমেরিকাতে। আমেরিকায় একটা জিনিসকে আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করছি না, কিন্তু আমেরিকাতে সবাই একজন লয়ারের সাথে কথা বলে আগে। এখন আপনারা এখন বুঝতেছেন যে এটা একজন লয়ার করলে এই ভুলটা সেই সঙ্গে, যদি আমরা কোনো ভুল করি আমরাই সংশোধন করার চেষ্টা করি, বিকজ আমরা ভুল করেছি, কিন্তু আপনি যারা দিয়ে করাইছেন সে কিন্তু অ্যাটর্নি না, আপনি বললেন। এখন সে তো নিজে আর চেঞ্জ করতে হবে না, আপনার মাধ্যমে চাই, কারণ আপনিই করতে হবে। আপনি কোনো লয়ার দেওয়া করলে ভালো হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি জানেন না, আবার প্যাচ লাগাবেন। সো বেটার যে যা করে তাকে দিয়ে করানো উচিত। আর আপনি যদি নিজে করতে পারেন, ওয়েলকাম। অনেক ক্ষেত্রে আছে লয়ার প্রয়োজন হয় না যদি আপনি নিজে জানেন, কিন্তু আপনি নিজে যদি না জানেন, অবশ্যই আপনি লয়ারের সাথে কথা বলা উচিত। তো সেক্ষেত্রে উনি যেটা বললেন যে ওনার ইন্টারভিউর স্থানটা লন্ডন হওয়ার কথা ছিল, সেটা ভুলে ঢাকা লিখেছে, তাহলে এক্ষেত্রে এখন
তার করণীয়টা কি হতে পারে? তার করণীয় সে জানাবে, সে এনবিসিতে জানাবে যে এটা ঢাকার হওয়ার, লন্ডন হওয়ার কথা, এবং সে যথাযথ প্রমাণ দিতে হবে। আপনি যদি বলেন লন্ডন হওয়ার কথা, লন্ডনে তো প্রমাণ দিতে হবে। এই জন্যই বলতেছে আপনি একজন অ্যাটর্নির সাথে কথা বলে যে কাজগুলো আমরা জানি, আর আপনি যদি হঠাৎ করে একজন আপনার অনুমান করে কিছু করে, ইউ টেকিং রিস্ক অফ ইউর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, আপনার সারা জীবনে এত কষ্ট করছেন আর এটার জন্য আপনি 2-3 বছর পিছিয়ে গেলেন। সো এটা তো আপনার উচিত না। তখন আপনি ভাবতেছেন যে এখন ভাবতেছেন 1000 টাকা, এখন ভাবতেছেন 1000 টাকা তো কিছুই না, চাইলে তো আগেই করতে পারতাম। সো বেটার আপনি কোনো অ্যাটর্নির সাথে কথা বলেন, যারা এই কাজগুলো জানি আমরা, তাদের সাথে কথা বলেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে এক্ষেত্রে যেহেতু বিষয়টি একটু জটিলতা ধারণ করেছে, সেই সমাধানের জন্য একজন অভিজ্ঞ লয়ারের সঙ্গে বা আইনজ্ঞের সঙ্গে কথা বললেই হয়তো বিষয়টি আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমেরিকাতে আসছি 2022 সালে মে মাসে। তো আমি সবকিছু ঠিকঠাক ভাবে করছি, অ্যাসাইলাম সাবমিট করছি। তো এরপর আমি মাস্টার হিয়ারিং এর ডেট পাইলাম। মাস্টার হিয়ারিং এর ডেটটা হঠাৎ ক্যান্সেল হয়ে গেছে সাডেনলি। তো ক্যান্সেল হয়েছে অলমোস্ট 8 মাস হয়েছে। তো এখন আমি কি মোশন করতে পারবো? আমার মামলার ফিউচারটা কেমন হতে পারে একটু জানাবেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আমি সবসময় বলি কি, আপনাদের একজন লয়ার অবশ্যই আছে, তাই না? উনি লয়ার ছাড়া কিন্তু মাস্টার যাওয়ার কথা না। এখন আপনারা একই প্রশ্ন বারবার করেন, আপনার লয়ারের প্রতি এটা মানে কি বলবো, কনফিডেন্সটা নাই। আপনি সরাসরি যদি এসব প্রশ্ন টিভিতে না করে, আপনার উচিত হবে অ্যাটর্নিতে সরাসরি আপনার অবস্থাটা বোঝা, কী কারণে আপনি অ্যাডভান্স হিয়ারিং মানে মোশন টু অ্যাডভান্স করতে পারেন। 2টা মোশন, মোশন টু অ্যাডভান্স আপনি মোশনটা আগে নিয়ে আসতে চাচ্ছেন, আর কন্টিনিউ মানে আপনি আবার দীর্ঘায়িত করতে চাচ্ছেন। কারণ আপনি যদি মনে করেন উইনেবল কেস এবং আপনার কোনো সমস্যা, কেসে তাড়াতাড়ি না হলে আপনার সমস্যা হচ্ছে, তো আপনি করতে পারেন। আপনার তো নিশ্চয়ই ওয়ার্ক পারমিট আছে আপনার, আমার ধারণা অনুযায়ী, যেহেতু আপনি মাস্টার হিয়ারিং আছে, অ্যাসাইলাম ফাইল করে থাকলে। না, মাস্টার হিয়ারিং এ তো সে হয়ে গেছে না, ওয়ার্ক পারমিট তার থাকার কথা। তার লয়ার যেহেতু ফাইল করছে, সে অবশ্যই তার 5 মাসের ওয়ার্ক পারমিট পাওয়ার কথা। কারণ আপনি কেন চাচ্ছেন এটা আমার জানতে হবে। কারণ শুধু এটা বললে পারবো কি না, পারবেন, সব কিছু পারা যায়, কিন্তু আই হ্যাভ টু নো। আপনি আপনার অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলেন, অথবা যদি মনে করেন অ্যাটর্নি স্যাটিসফ্যাকশন উত্তর দিচ্ছে না, আপনি অন্য একজনের কনসালটেশন ফি দিয়ে কথা বলেন। অনেকে আমরা করি কি 100-200 টাকা কনসালটেশন ফি দেওয়ার জন্য বলে ফি যা জানে যায়, কিন্তু আপনার কেসটা কিন্তু ফ্রি কেস না, এটা আপনার বুঝতে হবে। আরেকজন অ্যাটর্নি এখানে টাকা নিচ্ছে আপনার কাছ থেকে, সে আপনাকে অ্যাডভাইস দেন, বলে আরেকজনের কাছ থেকে অ্যাডভাইস দিচ্ছেন। যদি নেন, সঠিকভাবে পরামর্শ নেন। 1 মিনিটে কথা বলা, ভাই পারবো কি না, একজন বললো পারবো, তো আপনি মনে করেন বসে থাকলে পারবে, আপনি সঠিকভাবে আপনাদের কনসাল্ট করছেন না। সো আপনাদের এইসব ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্দিষ্ট ফাইল নিয়ে সরাসরি একজন অ্যাটর্নির সাথে যেয়ে কথা বলেন। যদি পারে, আপনি যদি স্যাটিসফ্যাক্টরি উত্তর দেয়, তার মাধ্যমে আপনি কাজটা করেন। কেউ যদি মাস্টার হিয়ারিং এ যদি হেরে যায়, তার মাস্টার হিয়ারিং এ হেরে না, মাস্টার হিয়ারিং হারার সুযোগ নেই। মাস্টার হিয়ারিং হচ্ছে প্রথমে একটা হিয়ারিং, 1টা বা 2টা হিয়ারিং, যা যে ইস্যুগুলো সেট আপ করে যে কি বিষয়ে কেসটা হবে, এবং ওই মাস্টার হিয়ারিং আপনাকে মানে ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর ট্রায়াল যেটা বলি আমরা, ওই ট্রায়ালের ডেট নির্ধারণ করা হয়। আর যদি কোনো কিছু কাজ বাকি থাকে, যে এর ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দাও, এই কাগজগুলো কদিনের ভিতরে জমা দিবা তুমি, এগুলো যা যে বলে দে, এবং মোশনের বিষয় ওনার মাস্টার হিয়ারিংটা স্টপ হয়ে গেছে। দ্যাট মিনস ওনার অনেকের এই ফাইলগুলো হচ্ছে কি মানে ইনডেফিনিট কালের জন্য এটা মানে স্টপ হয়ে যাচ্ছে। স্টপ করার মানে হচ্ছে যে জাজ স্কেজুল ইজ ভেরি হাই, এবং আপনারা তারা বলতে যে কিউতে আপনার কোর্ট সিস্টেমে ঢুকানো হচ্ছে, তারা একটা সময় পরে আপনাকে হয়তো ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের ডেট দেবে। এবং আপনি যদি মনে করেন যে আপনার ভায়াবল কেস এবং আপনার কেস মেরিট ইজ স্ট্রং, আপনি উইন করার মতো কেস দেশে, আপনি কোনো কারণে কেস লেট হওয়াতে আপনার সমস্যা হচ্ছে, এই গ্রাউন্ডসগুলো আপনার যার সাথে কথা বলে সে বসে নির্ধারণ করতে হবে। এটা সবার ক্ষেত্রে ভিন্ন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমাদের অনেক দর্শক এখনও টেলিফোনে আছেন, আমরা আপনাদের সবার প্রশ্নই নেব, তবে একটি বিরতির পরে। আমরা একটি বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমাদের বিরতির আগে বলেছিলাম আরও বেশ কিছু দর্শক টেলিফোনে আছে, তবে টেলিফোনে যাওয়ার আগে একটা ফেসবুক থেকে প্রশ্ন নিতে চাই। সৈয়দ আমিনুর, তিনি লিখেছেন, আই অ্যাপ্লাই ফর মাই কিডস আন্ডার 18 years old. I 130 more than 2 years 6 months ago. I don't receive that approval letter. What I should do? এ ব্যাপারে আপনার ধন্যবাদ। প্রথমত জানতে হবে আপনি সিটিজেন নাকি লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট, এলপিআর বা গ্রিন কার্ড কিনা। সিটিজেন হলে এক হিসাব, অতদিনে আপনার চলে আসার কথা, আর গ্রিন কার্ড হলে আপনার সময় লাগবে, অপেক্ষা করা ছাড়া কিছু নাই। আপনি মাঝে মধ্যে এটা ফলো আপ করবেন, দেখবেন যে অনলাইনে যে আপনার আসলে এটা কেসটা কোন অবস্থায় আছে। এখন অবস্থায় তার পেন্ডিং থাকার কথা। অনেক ধন্যবাদ সৈয়দ আমিনুর। আপনি আবারও বলেছিলেন, আনসারটা চেয়েছিলেন, তা উত্তর আপনার দিয়েছি। আশা করি উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, হ্যাঁ, আমি একটু জোরে বলুন। আমি পেনসিলভেনিয়া থেকে বিষ্ণুপদ বিশ্বাস বলছি। জি, হ্যাঁ, আমার একটা প্রশ্ন। আমার 21 আপ ছেলে, সে তার জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2022 সালে। এখন তার স্টুডেন্ট ভিসার জন্য সে আবার অ্যাপ্লাই করেছে এবং এলিজিবল হয়েছে। সে কি স্টুডেন্ট ভিসা পাবে নাকি? মানে একবার আপনি 21 বছরের হওয়ার আগে একবার অ্যাপ্লাই করেছেন, এখন আবার স্টুডেন্ট ভিসায় আবেদন করেছেন? না, 21 বছর হয়ে গেলে পারে তার অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, 2022 সালে। আচ্ছা, তারপরে সে স্টুডেন্ট ভিসার জন্য মানে হয়েছে। এখন স্টুডেন্ট ভিসা জন্য কি সে আসতে পারবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। আসতে পারবে যদি সে কোয়ালিফাই করে স্টুডেন্ট ভিসা, এটার জন্য কোনো হোল্ড আপ করবে না। যদি আপনি মনে করেন সে গুড স্টুডেন্ট, IELTS দিয়ে ইউনিভার্সিটি সে যদি চান্স পায়, I-20 ইস্যু হয়, এবং সে যদি এমবেসিকে বুঝাতে পারে যে লেখাপড়া করার জন্য আমেরিকা আসতেছে এবং তার যথেষ্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে টিউশন ফি দেওয়ার মতো, তাহলে তারা তাকে ভিসা দেবে। এবং তারা যদি মনে করে কোনো কারণে যে সে আসলে পড়তে যাচ্ছে না, সে ওই বাবার পিটিশনটাতে জন্য অ্যাড হবে, তখন তারা হয়তো দেবে না। কিন্তু এইটার পিটিশন থাকার কারণে যে দেবে না এমন কোনো কারণ নাই। আর সে অবশ্যই স্টুডেন্ট ভিসায় পাইতে পারে যদি সে কোয়ালিফাইড স্টুডেন্ট হয়ে থাকে এবং তার যদি যথেষ্ট পরিমাণ স্পন্সর থাকে এবং সে যদি আসল উদ্দেশ্য থাকে লেখাপড়া করার জন্য। তার মানে সে যে ফ্যামিলি চেইনে যেভাবে তাকে আবেদন করেছে এবং পরবর্তীতে স্টুডেন্ট ভিসার জন্য যে আবেদন আবারও করেছে, এটা কোনো সাংঘর্ষিক কিছু হবে না? সাংঘর্ষিক কোনো সমস্যা নাই। আরেকটা প্রশ্ন অনেকেই করে থাকে, ধরেন কারো বাবা তার জন্য অ্যাপ্লাই করেছে এবং তার বোন তার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা। আমরা বলি হ্যাঁ, একই সাথে কয়েকটা অ্যাপ্লিকেশন থাকলেও সমস্যা নাই। কারণ বাবা হয়তো গ্রিন কার্ড দিয়ে বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছে আনমাইনর, কিন্তু বোন চাইলে তার ভাইয়ের জন্য ভাই হিসাবে অ্যাপ্লাই করতে পারবে সিটিজেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে ধরা হয় এইভাবে যে ধরেন হায়াত মত বলা যায় না কোনটার কি অবস্থা। যদিও বাবা মা একজন মারা গেলে কেউ যদি পিটিশনার মারা যায় আমরা সাবস্টিটিউট করতে পারি, কিন্তু হায়াত মত বলা যায় না। এজন্য আমরা বলি যে দুইটা সামান্য করে রাখলে কোনো বাধা নাই, দুইটা সমান তালে চলতে পারে। যেটা আগে আসে ওটা আগে অ্যাপিল করবেন, যেটা পরে আসে ওইটা পরে আপনি ইগনোর করলেই হলো, সমস্যা নাই। এমন না যে আমার বাবা অ্যাপ্লাই করছে বোন আর ভাই বোন অ্যাপ্লাই করতে পারবে না, এমন না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পেনসিলভেনিয়া থেকে ফোন দিয়েছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে ডক্টর মঈন চৌধুরীর কাছে। তো আমি হচ্ছে আমেরিকান সিটিজেন।
আমি সিটিজেন হওয়ার পরে আমার হাজবেন্ডের জন্য 2022 সালে অ্যাপ্লাই করেছি। তো এখন তার ইন্টারভিউ হয়েছে 2023 সালের অক্টোবরের 20 তারিখ। তো সবকিছু ঠিক ছিল। আমার হাজবেন্ড কানাডায় থাকে, উনি কানাডার গ্রিন কার্ড হোল্ডার, নট সিটিজেন ইয়েট। তো এই অবস্থায় আমার হাজবেন্ডের ইন্টারভিউ হয়েছিল 2023 অক্টোবরের 20 তারিখ। তো ইন্টারভিউতে যে অফিসার ছিলেন উনি সবকিছু ঠিকঠাক ছিল। উনি আসার সময় আমার হাজবেন্ডকে 35-55 যে একটা ফর্ম আছে, 55-35 আই গেস, তো বলেছে এখানে কিছু ইনফরমেশন সাবমিট করার জন্য মন্ট্রিয়াল অফিসের আন্ডারে। ওনার ইন্টারভিউ হয়েছিল মন্ট্রিয়ালে, কানাডায়। তো আমরা সবকিছু সাবমিট করেছি, বলেছে 2 সপ্তাহের মধ্যে রিভিউ দিবে। আফটার দ্যাট ইটস বিন অলমোস্ট 6 মান্থ, তো আমি কোনো আপডেট পাই নাই। এই অবস্থা আমার কি করা উচিত? আর আমি যখন স্ট্যাটাসটা দেখি ওনার প্রোফাইলে গিয়ে, তখন দেখাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসিং ইটস টেক আফটার 6 মান্থ। তো আমি কি 6 মান্থ পর্যন্ত ওয়েট করব? এই মাসের 20 তারিখে তার 6 মান্থ হবে না। আমার আসলে আমি কি করা উচিত এই অবস্থায়? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে প্রশ্নটা বুঝতে পেরেছি বোধহয়। ধন্যবাদ। আপনার তো নিশ্চয়ই অ্যাটর্নি থাকার কথা, কারণ ইটস ওকে। এখন যেটা করতে আপনারা অপেক্ষা করতে পারেন, অথবা চিঠি পাঠাতে পারেন, সমস্যা না। যদি অ্যাটর্নি কেউ থাকে আপনার বা কাউকে নিয়োগ করতে চান, আমরা লিগেল নোটিশ পাঠাতে পারি, আমরা জানতে পারি যে আসলে ঘটনাটা কি। তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে তারা অনেক কিছু দেখতে পারে, এমন না যে শুধুমাত্র আপনার স্পন্সর দেখছে, তারা অনেক কিছু দেখতে পারে। তার ব্যাকগ্রাউন্ড দেখতে পারে, তার নামে অন্য কোনো নাম আছে কিনা, সিকিউরিটি চেক করতে পারে। অনেক কিছু কারণকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বলি। একমাত্র না যে শুধু কাগজ দেখছে, তারা সোশ্যাল মিডিয়া দেখতে পারে, অনেক কিছু দেখতে পারে। যে কারণে তারা যদি মনে করে যে সব দেখার পরে তারা ভিসাটা ইস্যু করার কথা, আপনি এই ক্ষেত্রে আপনি মাঝে মধ্যে ইমেল করতে পারেন। আর যদি মনে করেন যে প্রফেশনাল কাউকে করবেন, আমাদের মতো কাউকে যদি হায়ার করেন আমরা অ্যাটর্নি হিসেবে তাদের কাছে চিঠি পাঠাবো রিপ্রেজেন্টেটিভ দিয়ে, এজ এ রিপ্রেজেন্টেশন আপনার G28 সাইন করে আমরা পাঠাবো যে আপনার পক্ষে আমরা কাজ করছি। ওই হিসাবেই করাটা উচিত হবে আপনার মনে হয়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি ব্রুকলিন থেকে বলছি। আমি 2013 সালে আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি। রিসেন্টলি বছর খানেক আগে ওনার একটা বাচ্চা হয়েছে। এখন কি আমি ওনার সাথে এটা কি অ্যাড করে দিতে পারবো, না কতদিন পরে অ্যাড করতে হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। আমরা সবসময় বলে থাকি, যখনই আপনার কোনো স্ট্যাটাস চেঞ্জ হয় অবশ্যই ইমিগ্রেশন ইমিডিয়েট জানানো উচিত। আপনার বৈবাহিক অবস্থা যদি পরিবর্তন হয়, ধরুন আগে ছিলেন ম্যারিড, এখন ডিভোর্স, অথবা ডিভোর্স থেকে ম্যারিড হয়েছেন, এগুলো মাস্ট জানাতে হবে। এবং আপনার বাচ্চা কোনো সংযোজন বিয়োজন হলে অবশ্যই জানাবেন। কারণ ইমিগ্রেশন যত তাড়াতাড়ি জানাবেন তারা মনে করে এটা সঠিক। এখন বাচ্চা জন্ম হওয়ার 5 বছর পরে জানালে ভাবতে পারে অন্য কারো বাচ্চা আপনি নিয়ে আসতেছেন। সো বেটার আপনি যখন যে তথ্যটা পাবেন, যখন যেটা আপনার অ্যাভেল হবে, ওই তথ্যগুলো আপনি ইমিডিয়েটলি জানাবেন, এটাই তারা প্রত্যাশা করে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যেহেতু আপনার বোনের বাচ্চা হয়েছে, যত দ্রুত সম্ভব এই বাচ্চাটির তথ্য এই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে যদি দেন তাহলে বিশ্বাসযোগ্য হবে, যেটি আমাদের আজকের অতিথি বললেন। তো অ্যাটর্নি মঈন চৌধুরী, আসলে আমার কাছে আরও অনেক প্রশ্নই ছিল, যেহেতু আজকে আমরা খোলামেলা আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় তো নেই। সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকাতে পারছি না, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ এবং ঈদের পরে নানান প্রোগ্রাম চলছে, নানান অনুষ্ঠান চলছে আমাদের কমিউনিটিতে, এবং প্রতিটা অনুষ্ঠানেই আপনার সরব উপস্থিতি আমরা দেখতে পাই। সেগুলো উপেক্ষা করে এই স্টুডিওতে আপনি উপস্থিত হয়েছেন, বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বলেছেন, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর করার জন্য, উপস্থাপনা করার জন্য। অনেকেই প্রশ্ন করে কিভাবে গ্রিন কার্ড রিভোক করা যায়, মানে কারো গ্রিন কার্ড দিয়ে থাকলে, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড, এই ক্ষেত্রে একদিন আমি কথা বলবো পরে। আর আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, অনেকে অ্যাক্সিডেন্ট কেসের সময় হলে কি তার স্ট্যাটাস থাকে না, বোধহয় কেস করতে চান না, মনে করে আমি দেশে অবৈধভাবে আছি, আমার কেস করার প্রয়োজন নাই। এটা কিন্তু আপনার অধিকার, এই দেশে ক্ষতিপূরণ পাওয়াটা আপনার অধিকার। যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হন, আপনার স্ট্যাটাসের সাথে সম্পর্ক না, ডিপোর্টেশন থাকলেও আমরা আপনার কেস করতে পারি,
আমরা মিলিয়ন মিলিয়ন আদায় করতে পারি কেসের ধরন অনুযায়ী। সো আপনার এই দেশে অধিকার আদায়ে সোচ্চার থাকবেন এবং অজ্ঞতা নিয়ে থাকবেন না, জানার চেষ্টা করবেন। সবারই এখানে অধিকার আছে, কিন্তু আপনি হাইড করে থাকবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী আপনাকে। আবারও সুপ্রিয় দর্শক, আমরা আজকে অ্যাটর্নি মঈন চৌধুরীর সঙ্গে একটু খোলামেলা আলোচনা করেছি, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি, একের পর এক আমরা প্রশ্ন করেছি, আমিও করেছি, আপনারাও করেছেন। সবগুলোর উত্তরে উনি সুন্দর সঠিকভাবে দিয়েছেন। আশা করি উনি যেভাবে পরামর্শ দিয়েছেন আমাদের ইমিগ্রেশনের বিষয়ে বা ইমিগ্রেশন সংক্রান্ত যে সমস্ত নানান বিষয় রয়ে গেছে, প্রতারণা রয়ে গেছে, নানান অসুবিধা রয়ে গেছে, এই দিকগুলো যে পরামর্শগুলো দেওয়া হয়েছে যদি অনুসরণ করি আমরা নিশ্চয়ই এই সমস্ত অসুবিধা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো এবং সুন্দর জীবনযাপন আমরা এই দেশে করতে পারবো। এটি আপনাদের জন্য আমরা করে থাকি, আমরা উপদেশ দিয়ে থাকি। এটি গ্রহণ করা বা না করা একান্তই আপনাদের উপর। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 টেলিভিশনের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।